নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। সপ্তাহে দুদিন লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার এবং আগামীকাল বৃহস্পতিবার প্রথম লকডাউন, দ্বিতীয়টি শনিবার। সিলেক্টিভ লকডাউন একটা নতুন বিষয়। রাজ্য সরকার যখন প্রথম ঘোষণা করেছিল তখন রাজ্যবাসী একটু অবাক হয়েছিল বৈকি। আমিও কি অবাক হইনি? অবশ্যই। আপনাদের যা প্রশ্ন, যা সংশয়, আমিও তার বাইরে নয়। এবং আমার মনে হয়েছিল যদি করোনা সংক্রমণ বেড়েই থাকে তাহলে দুদিন লকডাউন কেন? আর রাজ্য সরকার যদি গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করেই নেয় তাহলে লকডাউনেই বা কী লাভ হবে? গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়লে তো চেন ভাঙার কিছুই নেই, কারণ তখন ভাইরাস কোথায়, কার এবং কার থেকে কার মধ্যে ছড়াচ্ছে কিছুই তো বোঝা যাবে না। সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিজ্ঞের মতন এই প্রশ্নগুলো তুলেছেন অনেকেই, এমন কয়েকজন মানুষ যাদের চিকিৎসা বিজ্ঞানের বিন্দুমাত্র জ্ঞান নেই। আমি ঠিক তাদের মতো ভুল করিনি। আমার প্রশ্নগুলি আমি কয়েকজন ডাক্তারের সামনে রেখেছিলাম। তারা যা বললেন তাতে বুঝলাম এই স্পেসিফিক লকডাউনের নির্দিষ্ট একটা কারণ রয়েছে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই রাজ্য সরকার এই পথে হেঁটেছে। প্রথমত, স্বরাষ্ট্র সচিব গোষ্ঠী সংক্রমণের কথা বলেননি, বলেছেন স্থানীয় স্তরে গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে। তাহলে সেই নির্দিষ্ট স্থানগুলিকে কন্টেনমেন্ট জোন করলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে এবং সেই ব্যবস্থাই এখন চালু আছে। কন্টেনমেন্ট জোনে সংক্রমণের হার অত্যন্ত বেশি থাকে। কন্টেনমেন্ট জোন থেকে বাইরে যদি কোনো সংক্রমণ ছড়ায় তাহলে গোড়ায় যে গোষ্ঠী সংক্রমণ সেটা হবে না, চেন রিয়াকশনই হবে। এবং সেই চেনটি যদি ভেঙে দেওয়া যায় সেটাই রাজ্য সরকার চাইছে এবং সেটা দিতেই সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন। মানুষ নয়, ভাইরাসকে একটি জায়গার মধ্যে আটকে রাখাই উদ্দেশ্য। তাই স্থানীয়ভাবে এসেনশিয়াল কমোডিটিসের দোকানপাট খোলা থাকবে, কিন্তু যেখানে মানুষ দূর থেকে আসেন, যেমন অফিস, কাছারি ইত্যাদি, সেগুলো বন্ধ থাকবে। প্রাইভেট গাড়ির জন্য পেট্রোল পাম্প খোলা, কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ। হিসেব কষে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই কিন্তু নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সপ্তাহে দুদিন করে কমপ্লিট লকডাউন এনশিওর করা, অফিস কাছারি ট্রান্সপোর্ট সপ্তাহে দুদিন করে কমপ্লিটলি বন্ধ রাখা। এই ঘোষণায় কিছুটা কৌতূহলী রাজ্যবাসী। সপ্তাহে দুদিন কেন লকডাউন? করোনা সংক্রমণের চেন কিভাবে ভাঙা যাবে? প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলে করোনার প্যাটার্ন বুঝতে হবে। গত কয়েক মাসে করোনা সম্পর্কে বিশেষজ্ঞরা যা বুঝেছেন তাতে তিনটি শর্ত খুব গুরুত্বপূর্ণ। একজন করোনা সংক্রমিত থেকে গড়ে কতজন আক্রান্ত হচ্ছেন? এই গড় একের ওপরে থাকলে সংক্রমণের হার বাড়তে থাকবে। একজন থেকে একজনই সংক্রমিত হলে সংক্রমণের হার এক থাকবে। সংক্রমিতের গড় একের নিচে নামলে সংক্রমণের হার কমবে। ভারতের মধ্যে একমাত্র দিল্লি ও আন্দামানে মানুষ থেকে মানুষে সংক্রমণের গড় একের নিচে। বিশেষজ্ঞরা আশা করছেন আগামী কয়েক সপ্তাহে একাধিক রাজ্যে এই গড় একের নিচে নামানো সম্ভব হবে। 100 জনের নমুনা পরীক্ষা হলে কতজন পজিটিভ? পজিটিভ রিপোর্টের হার যত কম হবে সংক্রমণ তত কম। কোন রাজ্যের জনসংখ্যাকে 10 লক্ষ দিয়ে ভাগ করা হচ্ছে। দেখা হচ্ছে প্রতি 10 লক্ষ জনসংখ্যায় কত পরীক্ষা হচ্ছে। আমরা টেস্টটা বেশি করছি এখন। যদি আমি 1000 টেস্ট করি আমার 10টা হতে পারে, 1000-এ 10টা। কিন্তু আমি যদি সেখানে 1 লক্ষ করি তাহলে আমার সেখানে কটা বাড়বে? আমি যদি সেখানে ধরুন আমি ধরুন আরও বেশি টেস্ট করি তো বাড়বে তো সংখ্যাটা। টেস্ট বাড়লে সংক্রমণের সংখ্যাও বাড়বে, তা নিয়ে প্রশাসন চিন্তিত নয়। তাহলে কেন রাজ্য সরকার লকডাউনের পথে হাঁটল? তার কারণ পজিটিভ রিপোর্টের হার রাজ্যের একাংশে এক এক রকম। কোভিড-19 স্প্রেড করছে এবং ইনক্রিজিংলি মনে করা হচ্ছে যে কমিউনিটিতেও স্প্রেড করা শুরু হয়েছে। কিছু কিছু গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। রাজ্যের কোথাও কোথাও স্থানীয় স্তরে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। তার অর্থ কিছু এলাকায় পজিটিভ রিপোর্টের হার বেশি। সেই এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। উদ্দেশ্য অতি সংক্রমিত এলাকাগুলিকে বাকিদের থেকে দূরে রাখা। লকডাউনের উদ্দেশ্য হলো কন্টেনমেন্ট জোন থেকে যাতে যত কম সম্ভব সংক্রমণ ছড়ায় তা নিশ্চিত করা।
প্রশাসন সূত্রে খবর, পরিবহন, অফিস কাছারি বন্ধ থাকলে যাতায়াত কমবে। যত কম যোগাযোগ তত কম সংক্রমণ। প্রশ্ন উঠছে, টানা লকডাউন না করে নির্দিষ্ট দিনে লকডাউন করা হচ্ছে কেন? কারণ করোনা সংক্রমণের প্রকৃতি রাজ্য সরকারের কাছে এখন মোটামুটি পরিষ্কার। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নির্দিষ্ট দিনে রাজ্যকে জনবিচ্ছিন্ন করা হচ্ছে। নিয়মিত পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পথে এগোবে রাজ্য প্রশাসন আশাবাদী, এইভাবে ধীরে ধীরে করোনা সংক্রমণের হার কমিয়ে ফেলা যাবে। অর্থনীতি ও জনজীবনকে মোটামুটি চালু রেখেই করোনা জিজ্ঞাসার জবাব খুঁজে পাওয়া সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। করোনা সংক্রমণের 3টা ফ্যাক্টর, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ থেকে মানুষে সংক্রমণের অনুপাত। ডাক্তাররা বলছেন যে এই রেশিও অনুপাত যদি ঠিক 1 হয় তাহলে সংক্রমণের গ্রাফটা আর ঊর্ধ্বমুখী হবে না, আর 1-এর নিচে যদি নামতে থাকে বা নামতে পারে তাহলে সংক্রমণের হার কমবে। দিল্লিতে এখন এই হার 0.8, মানে 10 জন সংক্রমিত ব্যক্তির থেকে 8 জন সংক্রমিত হচ্ছে। সোজা বাংলায় ধীরে ধীরে সংক্রমণ কমছে। শুধু তাই নয়, দিল্লিতে সাম্প্রতিক সেরোলজিক্যাল সমীক্ষার যে রিপোর্ট এসেছে তাতে কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। ভারতবাসীর অদ্ভুত একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হদিশ পাওয়া গেছে। তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলে বলতেই পারি করোনা আমাদের অ্যাবসলিউটলি বা এখনো পুরোপুরি কাবু করতে পারবে না। দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তখনই সুখবর এলো দিল্লি থেকে। সেই দিল্লি যেখানে কয়েকদিন আগেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে মনে করা হচ্ছিল। কি হয়েছে দিল্লিতে? 27শে জুন থেকে 10ই জুলাই পর্যন্ত সেরোলজিক্যাল সমীক্ষা হয়। প্রতি এলাকায় যে কোনো মানুষের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা হয়। 11 জেলার মোট 21,387 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষিতদের মধ্যে 23.48% দেখে আইজিজি অ্যান্টিবডি পাওয়া গেছে। অর্থাৎ করোনা ছড়ানোর প্রায় 7 মাস পরেও দিল্লিতে প্রতি 4 জনে 1 জন ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর 2 ধরনের ব্যাখ্যা হয়। প্রথম ব্যাখ্যাটি হলো দিল্লিতে প্রতি 4 জনে মাত্র 1 জন নাগরিক করোনা সংক্রমিত হয়েছেন। দিল্লিতে প্রতি 4 জনে 3 জন নাগরিক করোনা সংক্রমিত হননি। দিল্লির জনসংখ্যা বিচার করলে হিসেবটা আরও চমকপ্রদ হবে। 2019 সালের এক সমীক্ষার হিসেবে দিল্লি শহর ও রাজধানী এলাকা জনসংখ্যা প্রায় 3 কোটি, অর্থাৎ প্রায় 75 লক্ষ দিল্লিবাসী করোনা সংক্রমিত হয়েছেন। কিন্তু দিল্লিতে সংক্রমিতের নথিভুক্ত সংখ্যা 1,23,000, অর্থাৎ দিল্লিতে প্রায় 73 লক্ষ মানুষ উপসর্গহীন থেকে গেছেন। দিল্লিতে বহু ভাষাভাষী মানুষের বাস, ভারতের মিনি সংস্করণ বলা চলে। সেই এলাকা এত সংখ্যক মানুষ আক্রান্ত হননি অথবা উপসর্গহীন অবস্থায় সুস্থ হয়ে গেছেন। দিল্লির ছবি কি গোটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য? ভারতেও কি প্রতি 4 জনে 1 জন সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন? জাতিগতভাবে ভারত কি অলক্ষ্যে হার্ড ইমিউনিটির পথে এগোচ্ছে? বিশেষজ্ঞরা বলছে দিল্লির একটি পরীক্ষার ফলাফল দেখেই এই ভবিষ্যৎবাণী করে ফেলাটা বাড়াবাড়ি হবে। কারণ ভারত বিশাল এক দেশ, যার প্রতি প্রদেশ প্রকৃতি, ভূগোল এবং জীব বৈচিত্র্যে অন্যটির থেকে আলাদা। তবু দিল্লির যে উদাহরণ সামনে আসছে তা একেবারে ফেলে দেওয়ার মতো নয়, বরং আগামী দিনেই ভারত যে ভাইরাস মুক্তির পথে হাঁটবে এমনটা ধারণা করা অন্যায় হবে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দিল্লির সুস্থতা নিশ্চয়ই একটা স্বস্তির বিষয়, কিন্তু 1 মাস আগে এই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। কেজরিওয়াল ও মোদী সরকারের মতান্তর প্রায়শই হচ্ছিল। আক্রান্তের সংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিরক্ত হয়ে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া একদম পুরো হাত তুলে দিয়েছিলেন। দিল্লিবাসী ইষ্ট নাম জপ করতে শুরু করেছিলেন। সেই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি, তাও মাত্র 1 মাসে প্রতিদিন সংক্রমণ কমছে, সুস্থতার হার বাড়ছে। যা অসাধ্য মনে হচ্ছিল তা সম্ভব হয়েছে কিন্তু একজনের জন্য। তিনি অমিত শাহ। মিডিয়া নয়, ডাক্তার নন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দরাদ সার্টিফিকেট দিচ্ছেন তার রাজনৈতিক বিরোধীরাও। করোনা এমন একটা অসুখ যেখানে পজিটিভ রিপোর্ট হলো নেগেটিভ, আর কম নম্বর পাওয়াই সাফল্যের চাবিকাঠি। দিল্লিতে তাই হয়েছে। তাতে খুশি দিল্লির রাজ্য ও কেন্দ্র সরকার। দিল্লিতে সংক্রমিতের সংখ্যা জুলাইয়ের শেষে 5 লক্ষ ছুঁতে পারে।
9 জুন ভবিষ্যৎবাণী করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। 21 জুলাই দিল্লিতে করোনা সংক্রমিতের সংখ্যা 1,23,000। দিল্লি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেল কি করে? চিকিৎসক থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞ সকলেই একজনকেই কৃতিত্ব দিচ্ছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদাধিকার বলে দিল্লির আইন শৃঙ্খলা যার নিয়ন্ত্রণাধীন। হাল ধরার 1 মাসের মধ্যেই হাল ফেরালেন তিনি। করোনা চিকিৎসা নিয়ে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের মতপার্থক্য হয়। দিল্লিতে শুধু দিল্লিবাসীর চিকিৎসা হবে, রাজ্যের এই সিদ্ধান্ত মানেনি কেন্দ্র। মতপার্থক্যের জেরে দিল্লি সরকার করোনা মোকাবিলায় দায়িত্ব ছেড়ে দেয়। কঠিন পরিস্থিতি সামলাতে নিজের বিশ্বস্ত সেনাপতি অমিত শাহকে মাঠে নামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মাস পরে দিল্লিতে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। কি করে সম্ভব হলো? কেন্দ্র, দিল্লি সরকার ও দিল্লি পুরসভার মধ্যে সমন্বয় গড়েন অমিত শাহ। রাজনৈতিক স্তরে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করে আস্থা অর্জন করেন। আয়োগ কর্তা, এইমস কর্তা, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নিয়ে টিম গঠন করেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রণকৌশল তৈরির দায়িত্ব পায় হাই প্রোফাইল টিম যা পরামর্শ দেবে দ্রুত তা বাস্তবায়িত করার আশ্বাস দেন অমিত শাহ। রেল মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, আধা সেনা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে কোভিড নেটওয়ার্কে সামিল করা হয়। 1 এপ্রিল থেকে 14 জুন প্রতিদিন গড়ে 2,800 জনের পরীক্ষা হচ্ছিল। 15 জুন থেকে 8 জুলাই পর্যন্ত প্রতিদিন গড়ে পরীক্ষা হয়েছে 17,000। 8 জুলাই থেকে 21 জুলাই প্রতিদিন গড়ে পরীক্ষা হয়েছে 20,000। 14 জুন দিল্লিতে কোভিড চিকিৎসার বেড ছিল 9,937টি। 20 জুলাই দিল্লিতে করোনা চিকিৎসার বেড বেড়ে হয়েছে 30,000। আধা সেনা ও কেন্দ্রীয় সংস্থার অধীনে রয়েছে 19,000 করোনা বেড। প্রতি কোভিড সেন্টারে সবকটি বেড সিসিটিভির নজরদারিতে রয়েছে। রোগীরা যাতে প্রোটিন সমৃদ্ধ সুষম আহার পান সেদিকে নজর রয়েছে। দিল্লিতে চিকিৎসার আকাশছোঁয়া খরচও টেনে নামিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে নয়। আক্রান্তদের চিহ্নিত করা, সংক্রমণের উৎস খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ, সব কঠিন কাজগুলি অনায়াসে করে দেখিয়েছে টিম অমিত। অলক্ষ্যে রোগ ছড়িয়ে পড়া রোখা গেছে। হোম আইসোলেশনে যারা আছেন তাদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। হোম আইসোলেশনে অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা থাকছে। স্বেচ্ছাবন্দীদের বাড়িতেই পরিষেবা পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। প্রত্যেক এলাকার দায়িত্ব নির্দিষ্ট একটি হাসপাতালের উপর দেওয়া হয়েছে। হাসপাতাল যাদের প্রয়োজন তাদের হাসপাতাল পেতে সমস্যা হচ্ছে না। যেসব পরিবারে মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাচ্ছে সেখানে অন্ত্যেষ্টি করতেও যাতে সমস্যা না হয় তা দেখছে কেন্দ্রীয় সরকার। দিল্লিবাসীর কেন্দ্রের উপর ভরসা বাড়ছে। রাজনৈতিক মহল বলছে আরেকটি কঠিন পরীক্ষায় সরকারকে সাফল্যের সঙ্গে উতরে দিতে চলেছেন অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনাকালে একটা নতুন ধরনের ক্লান্তির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এই ক্লান্তিটা কিন্তু কাজের জন্য নয়, সংকটের সঙ্গে মোকাবিলা করতে করতে মন এবং শরীর দুটোই ক্লান্ত হয়ে পড়ছে। ফলে মানুষ বার্ন আউট করে যাচ্ছেন। বার্ন আউট মানে মস্তিষ্কের অবসন্নতা, যার ফলে শরীর এবং মনের এনার্জি আস্তে আস্তে কমতে থাকে এবং তাতেই ক্লান্ত হয়ে পড়ছেন সবাই। এই ক্লান্তিকে নাম দেওয়া হয়েছে প্যান্ডেমিক ফ্যাটিগ বা ডিজাস্টার ফ্যাটিগ। এই ক্লান্তির ফলে লকডাউন উঠে যাওয়া মাত্রই লোকজন রাস্তায় নেমে পড়ছেন, আর তাতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। লন্ডনে পাব এবং বার খুলে দেওয়া মাত্রই সোশ্যাল ডিস্ট্যান্সিংকে তোয়াক্কা না করে বিপুল সংখ্যায় পাবে গিয়ে উপস্থিত হচ্ছেন ব্রিটিশরা। আমেরিকাতে সমুদ্র সৈকতে যাওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। তারপরে বিচে পার্টি করতে পৌঁছে গেছেন সবাই। অথচ মার্কিন মুলুকেই করোনায় আক্রান্ত সংখ্যা বেশি। আমেরিকার মতোই স্পেনেও বিচে গিয়ে পার্টি করছেন বহু মানুষ। একসময় স্পেন ছিল সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে একটি। করোনা সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। কিন্তু লকডাউন উঠতেই প্রচুর পরিমাণে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতের স্থান তৃতীয়, কিন্তু লকডাউনের নিয়ম শিথিল হতেই একেবারে বেপরোয়া হয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন সবাই। বিশ্বের এই ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে রাজি বিশ্বের মানুষ, কিন্তু ঘরবন্দি থাকতে রাজি নন কেউ। সবাই যেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। সবাই যেন ধরে নিয়েছেন যে একদিন না একদিন তো করোনা হবেই, তাই ঘরবন্দি থেকে কি হবে? তাহলে কি করোনার ভয় মানুষের মন থেকে চলে গেছে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
আচ্ছা, বাঁশের ভেলা হতে পারে, বাঁশের পাত্রে বিরিয়ানি রান্না হতে পারে, বাঁশের কোঠরে জল খেতে আপত্তি কোথায়? অরুণাচল প্রদেশ সহ একাধিক বনাঞ্চলে মানুষ বাঁশের টুকরোকে জলের বোতল হিসেবে ব্যবহার করেন। এবার বাণিজ্যিকভাবে সেটি দেখানোর চেষ্টা করছে ত্রিপুরা রিহ্যাব প্ল্যান্টেশন সংস্থা। পরিবেশ বান্ধব, টেকসই, সহজলভ্য, ক্ষেত্র বিশেষে প্লাস্টিকের বিকল্পও হতে পারে। বাঁশের আরেকটি কার্যকারিতা খুঁজে বের করলেন শিল্পীরা। ত্রিপুরার ওয়ার্কশপে তামার জলপাত্রে বাঁশের খোলস পরানোর প্রয়োগ হয়েছে। 1 ফোঁটা রাসায়নিক খরচ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বোতলের বর্ম। নরম ধাতু তামার সুরক্ষায় বাঁশ। It was well accepted by not only the Indian all corners of the country, even of course from all corners of the world, especially European countries, then Middle East countries, then USA and Australia. इस तरह का कंट्री जहाँ पे ये वाला इको फ्रेंडली प्रोडक्ट्स के लिए डिमांड है, वहाँ से बहुत अच्छा रिस्पॉन्स आया है। 2 दिन में फॉर आई कैनॉट इवन बिलीव अराउंड 4000 क्वेरीज आया है 2 दिन में। তামার বোতলে বাঁশের বর্মের কনসেপ্ট বিশ্বজুড়ে একাধিক বহুজাতিকের মনে ধরেছে। অর্ডারও আসছে। নির্মাতারা মনে করছেন চাহিদা বাড়লেও যোগানে সমস্যা হবে না, কারণ বাঁশ উচ্চ ফলনশীল। কোনো কোনো প্রজাতির বাঁশ দিনে 3 ফুট পর্যন্ত বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।